আমরা সকলেই জানি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বেরিয়ে গেছে। ফর্মটিতে টোটাল 12টি পেজ আছে, সুতরাং আমরা এই 12টি পেজ দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছি। কিন্তু খুব সহজভাবে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আসুন জেনে নিই। ফর্মটির প্রথম পাতায় কি বলা আছে আসুন দেখে নিই। এখানে দেখুন বলা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্র পরিষ্কারভাবে পূরণ করতে বলা হয়েছে এবং এখানে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে হচ্ছে এখানে প্রত্যেকটি ঘর আমাদেরকে ফিল আপ করতেই হবে। প্রথমে যে ঘরটি দেওয়া আছে সেখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম। এই পরিবারের প্রধানের নামের যে পাশের ঘরটি আছে সেখানে আধার কার্ড অনুযায়ী এখানে আপনাকে পুরো নামটি লিখতে হবে, পরিবারের প্রধানের নাম লিখতে হবে। তারপরে যে ঘরটি আছে সেখানে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ প্রথমে লিখবেন দিন, মানে কোন দিনে জন্ম হয়েছে, তারপরে মাস এবং শেষে বছর লিখবেন। 3 নাম্বার ঘরটিতে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ। এখানে যদি পরিবারের প্রধান পুরুষ হয় তাহলে পুরুষে টিক দেবেন, মহিলা হলে মহিলাদের টিক দেবেন। তারপরে ঘরটিতে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার দেবেন। 5 নাম্বার ঘরটিতে বলা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেখানে যে পরিবারের আইডিটি আছে সেটি পরের ঘরটিতে বসাতে হবে। তারপরে ঘরে বলা আছে দেখুন পরিবারের সদস্য সংখ্যা। এখানে শুধু সংখ্যায় লিখতে হবে। যদি আপনার পরিবারে 5 জন হয় তাহলে ওখানে শুধুমাত্র লিখবেন 05। তারপরে ঘরটিতে দেখুন, তারপরে ঘরটিতে লেখা আছে ঠিকানা। এখানে আপনি ঠিকানা লিখবেন, প্রথমে ভিলেজ লিখবেন, তারপরে পোস্ট অফিস লিখবেন, তারপরে পিএস লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড লিখবেন। এখানে আপনার স্থায়ী যে ঠিকানা সেইটি দেবেন। পরের যে ঘরটিতে আছে 8 নম্বর ঘরটিতে বলা আছে যোগাযোগ নম্বর, মানে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, যেটি আপনার মনে রাখবেন এই যে মোবাইল নাম্বারটি সেটি আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। পরে 9 নম্বর ঘরটিতে দেখুন লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, মানে এখানে আপনাকে পরিবারের প্রধানের সাথে বাকি যে সদস্যদের নাম আছে তাদের কি সম্পর্ক সেটি লিখতে হবে। প্রথমে দেখুন এইদিকে ডান দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে যে সমস্ত পরিবারের সদস্যদের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি হ্যাঁ লেখা স্থানে টিক মারবেন। এখানে মনে রাখবেন এখানে লেখা আছে বয়স যদি 5 বছরের কম হয় কোনো পরিবারের সদস্য তাহলে সেক্ষেত্রে আধার নাম্বার লিখতে হবে না, সেক্ষেত্রে NA চিহ্নিত করবেন। প্রথম যে অপশানটিতে আছে দেখুন এখানে পরিবারের প্রধানের নাম, এখানে পরিবারের প্রধানের নাম দেবেন। এবার পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে তার হ্যাঁ স্থানে টিক মারবেন। পরবর্তী ক্ষেত্রে দেখুন সদস্য 1, এখানে মনে রাখবেন সদস্য 1, 2, 3, 4 এগুলো দেওয়ার সময় মনে রাখবেন যে কোথায় কার নাম দিচ্ছেন, কারণ পরবর্তীকালে সেই সদস্য 1, 2 এই হিসাবে ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে দেখুন লেখা আছে সদস্য 1, সদস্য 1-এ এখানে প্রথম ঘরের নাম লিখবেন, তারপরে ঘরে জন্ম তারিখ লিখবেন, তারপরে লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা এখানে পাশে লিখবেন। ধরুন পরিবারের প্রধানের এখানে লিখছেন স্ত্রীর নাম, তাহলে এখানে লিখবেন স্ত্রী, তার আধার নাম্বার দেবেন। এবার সদস্য 1 যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে এখানে হ্যাঁ এর আগে, তাহলে এখানে হ্যাঁ চিহ্নর আগে টিক দেবেন। এইভাবে সদস্য 2, 3, 4, 5 এইভাবে ফিল আপ করবেন। এবার 10 নম্বর কলামে কি লেখা আছে দেখুন, 10 নম্বর কলামে লেখা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য দিতে হবে। এখানে মনে রাখবেন যে সমস্ত অ্যাকাউন্টগুলো দেবেন সেখানে অবশ্যই ডিবিটি লিঙ্ক প্রয়োজন। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে আইএফএসসি কোড দেবেন। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এইভাবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেবেন এবং মনে রাখবেন অবশ্যই সেগুলি যেন ডিবিটি লিঙ্ক থাকে। এবার দেখুন 11 নম্বর কলামে কি বলা আছে। 11 নম্বর কলামে বলা আছে এপিক ভোটার তালিকার অংশ নাম্বার সহ দিতে হবে। কার কার দিতে হবে? হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে এবং প্রাপ্তবয়স্ক যে সমস্ত সদস্য আছে মানে যাদের ভোটার কার্ড আছে তাদের এখানে দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দেবেন, তারপরে তার কোন বিধানসভা ক্ষেত্র অংশ সেই নাম্বারগুলো দেবেন। সেম একইভাবে উপরে আপনি সদস্য 1, 2 যেভাবে লিখেছেন সেইভাবে তাদের এপিক নাম্বারগুলো এখানে দেবেন যদি থাকে। 12 নম্বর কলামে কি বলা আছে দেখুন, 12 নম্বর কলামে লেখা আছে বিভাগ, মানে আপনি কোন বিভাগের মধ্যে পড়ছেন। আপনি যদি জেনারেল হন তাহলে অসংরক্ষিত মানে ইউআর দেবেন। আপনি যদি ইডাব্লিউএস হন তাহলে তার পরের যে কলামটি আছে সেটিতে টিক মারবেন। আপনি এসসি হলে তারপরে ঘরটিতে টিক মারবেন, এসটি হলে তারপরে ঘরটিতে টিক মারবেন।
আপনি যদি ওবিসি হন তাহলে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে টিক মারবেন। এছাড়া বিশেষ বা ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী যদি হয় তাহলে এই শেষের ঘরটিতে টিক মারবেন। এরপর দেখুন রেশন কার্ডের বিবরণ। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক মারবেন, যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। আপনার যে রেশন কার্ড সেটি কোন টাইপের সেইটি এই টাইপগুলো লিখবেন। যদি আপনার PWH হয় তাহলে PWH এ টিক মারবেন। 3 নাম্বার ঘরটিতে বলা আছে দেখুন, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি যদি প্রত্যেক মাসে রেশন তুলেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না তোলেন তাহলে না লিখবেন। এরপরে দেখুন সম্পদ, আপনার বাড়ির ধরন মানে বাড়িতে কি রকম বাড়ি আপনার সেটি এখানে লিখতে হবে। প্রথম যে অপশানটিতে আছে দেখুন বাড়ির ধরন, মানে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার 3টে বা 3-এর বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক মারবেন, যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। এবার আপনার জমি আছে কিনা সেইটি পরের ঘরটিতে বলা আছে পারিবারিক জমির মালিকানা। যদি আপনার জমি থাকে তাহলে হ্যাঁতে টিক মারবেন, যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। এখানে দেখুন এখানে আপনার যে জমির আছে সেই জমির রেজিস্ট্রেশন নথি এবং রেকর্ডের কপি লাগবে, এখানে কপি জমা দিতে হবে। পরবর্তী ঘরটিতে কি বলা আছে দেখুন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত। এখানে আপনার পরিবারের সকল সদস্যের টোটাল যে জমির পরিমাণ সেটি এখানে আপনার লিখতে হবে। পরবর্তী ক্ষেত্রে বলা আছে দেখুন যানবাহন, মানে আপনার বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, মানে এক কথায় আপনার এখানে কি 4 চাকা গাড়ি আছে সেটি এখানে বলা আছে। যদি থাকে তাহলে হ্যাঁ টিক মারবেন এবং সেই গাড়ির সংখ্যা এখানে দেবেন, পরের ঘরটিতে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। আর যদি গাড়ি না থাকে তাহলে নাতে টিক মারবেন। পরের যে ঘরটি আছে দেখুন সেখানে বলা আছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি আপনার কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁতে টিক মারবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির, এখানে দেখুন প্রত্যেকটি সদস্যর আলাদাভাবে বিবরণ দিতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি সরকারি কোনো বীমা থাকে বা বেসরকারি কোনো বীমা থাকে তাহলে এখানে সরকারি হলে সরকারিতে টিক মারবেন, বেসরকারি হলে বেসরকারিতে টিক মারবেন। আর এখানে বিমার যে অঙ্ক মানে কত টাকার বিমা করেছেন সেটি এখানে টিক মারবেন। এখানে প্রিমিয়ামের বিবরণ, এখানে মানে কি সুবিধা পাবেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনার সরকারি বেসরকারি যে কোনো স্বাস্থ্য বীমা থাকলে আপনাকে এখানে দিতে হবে। এইভাবে প্রত্যেকটি সদস্যর যার যার থাকবে আপনি এখানে সেই ডিটেলসগুলো এখানে টিক মারবেন। এবার দেখুন আয় পেশা। প্রথম ঘরে বলা আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। এক কথায় কেউ কি ইনকাম ট্যাক্স প্রদান করে। যদি কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না দেয় তাহলে না দেবেন। এবার পরবর্তী ঘরটিতে দেখুন বলা আছে প্যান কার্ড। যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং প্রত্যেকটি সদস্যের নাম লিখবেন এবং তার ঘরটিতে প্যান নাম্বার লিখবেন। হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে লিখবেন, তারপরে সদস্য 1 2 3 4 উপরে যেইভাবে আপনি সদস্য সিলেক্ট করেছিলেন সেইভাবে নাম আর প্যান কার্ড এখানে পরপর দিয়ে দেবেন। এরপর দেখুন কর্মসংস্থানের ধরন, মানে আপনি কি করেন সেইটি এখানে আপনাকে উল্লেখ করতে হবে। প্রথমে পরিবারের প্রধান যদি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে সরকারি ক্ষেত্রতে টিক মারবেন। যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয় তাহলে বেসরকারি ওইটাতে টিক মারবেন। এবং যদি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা ব্যবসায় মালিক ইত্যাদি হয় তাহলে সেখানে এই ঘরটিতে টিক মারবেন। যদি আপনি পরিযায়ী শ্রমিক হন তাহলে এই ঘরটিতে টিক মারবেন, বেকার হলে এই ঘরটিতে, এবং অন্যান্য যদি থাকে অন্যান্য ঘরে টিক মারবেন। আপনার এখানে মনে রাখবেন লেখা আছে পাশের ঘরটিতে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন। যদি প্রয়োজনীয় নথি থাকে তাহলে সেগুলো জমা দিতে হবে। এই সেম একইভাবে আপনাকে প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে একইভাবে ফিল আপ করতে হবে। এরপরে দেখুন বলা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যর সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। মানে এখানে আপনাকে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা লিখতে হবে প্রথমে এই ঘরটিতে, এবং দ্বিতীয় ঘরটিতে অশিক্ষিত। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটি আপনাকে এখানে টিক করতে হবে, এবং পরিবারের প্রধানের যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটি এখানে পাশে লিখে দিতে হবে। সেম একইভাবে আপনার অন্যান্য সদস্যদের ফিল আপ করতে হবে। এবার দেখুন 5 নাম্বার ঘরটিতে কি বলা আছে, কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই সমস্ত পদে আছে। মানে আপনার পরিবারের কোনো সদস্য যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় যে সংস্থা আছে সেখানে, বা পঞ্চায়েত সংস্থা যেমন প্রধান বা মেম্বার এই সমস্ত যদি কিছু থেকে থাকে তাহলে আপনাকে এখানে টিক মারতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। কোন পদে আছে এবং তার সদস্য নাম্বার এখানে লিখতে হবে। যদি তার কোনো সাপোর্টিভ ডকুমেন্টস থাকে সেটি আপনাকে জমা দিতে হবে।
পরে 6 নাম্বার কলামে বলা আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হয় তাহলে না লিখবেন। এবার যদি সরকারি পেনশন ভোগী হয় তাহলে আপনাকে মানে সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে পেনশনের স্লিপ জমা দিতে হবে। এবার 7 নাম্বার কলামে বলা আছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটি কেউ প্রদান করেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন, না এ টিক মারবেন। আর যদি জিএসটি আপনার থাকে তাহলে এখানে জিএসটির আইডি নাম্বারটি দিতে হবে। এরপরে বলা আছে পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের সকল সদস্যের যে বার্ষিক আয় সেটি এখানে আপনাকে নাম্বারে লিখতে হবে। এরপরে দেখুন বলা আছে প্রথম কলামটিতে সিএএ আবেদনের বর্তমান অবস্থা, আপনি যদি কি সিএএতে আবেদন করে থাকেন তাহলে এখানে আপনি এই যে ঘরগুলি আছে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি সিএএতে আবেদন না করেন তাহলে এখানে প্রযোজ্য নয়টিতে ক্লিক করবেন। বাকি যদি কেউ সিএওতে আবেদন করেন তাহলে সেখানে আবেদন নাম্বার দিতে হবে। এবার 2 নাম্বার কলামটিতে বলা আছে অন্যান্য কিষাণ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এই সমস্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত কিছু আছে কিনা, যদি থাকে তাহলে পরিবারের প্রধানের থাকলে নাম্বার দিবেন, আইডি সংখ্যা দেবেন, কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটি দেবেন। সেম একইভাবে যে সমস্ত সদস্যদের থাকবে সেগুলো ফিল আপ করবেন। এবার দেখুন 3 নাম্বার কলামে বলা আছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে বা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে এখানে আপনাকে টিক করতে হবে। পরিবারের প্রধানের নাম যদি আপনার এসআইআরে থাকে বা নাম বাদ যায় তাহলে আপনাকে এখানে ডিটেলসে এখানে আপনাকে টিক মারতে হবে। আর যদি আপনার নাম না বাদ যায় তাহলে আপনি প্রযোজ্য নয় জায়গাটিতে টিক মারবেন। এবার যদি সেটি আপনার ট্রাইব্যুনালে থাকে তাহলে সেখানে যে আপনি ট্রাইব্যুনালে যে মামলা করেছেন সেই মামলার এখানে আপনাকে ডিটেলসটা দিতে হবে, সেই মামলার যে বিবরণ সেটা এখানে আপনাকে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা সদস্যের যাদের এসআইআর নাম বাদ যাবে বা যারা ট্রাইব্যুনালে আছেন তাদের এখানে ডিটেলস আপনাকে পরপর লিখতে হবে। আর যদি কোনো সদস্যের না থাকে, কোনো সদস্যের নাম বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয় জায়গাগুলিতে টিক মারবেন। এবার দেখুন পরবর্তী কলামে কি বলা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবার থেকে কতজন শিশু স্কুলে পড়ে সেইটির এখানে আপনাকে ডিটেলস দিতে হবে। প্রথমে আপনার শিশু সদস্য একে আপনার 1 নম্বর শিশুর নাম লিখবেন, তারপরে কোন শ্রেণীতে পড়ে সেটি লিখবেন, তারপরে ঘরটিতে বিদ্যালয়ের নাম লিখবেন, তারপরে কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুলে হলে সরকারি স্কুলে টিক মারবেন, আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারিতে টিক মারবেন। এখানে দেখুন বলা আছে পাশের ঘরে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করতে হবে। যদি আপনি কোনো ওপেন স্কুল বা হোম স্কুলিং থেকে পড়েন তাহলে তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। সেম একইভাবে আপনার যদি অন্যান্য কোনো সদস্যের শিশু সংখ্যা থাকে তাহলে সেগুলো এখানে পরপর ফিল আপ করতে হবে। 2 নম্বর কলামে দেখুন বলা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার যে পরিবারের সদস্যদের শিশুর সংখ্যা আছে তাদের টিকাকরণ করা হয়েছে কিনা সেটি এখানে আপনাকে দেখাতে হবে। প্রথম যে ঘরটিতে লেখা আছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, যদি আপনার শিশুর টিকাকরণ হয়ে যায় তাহলে বা শুরু হয় তাহলে প্রথম ঘরটিতে টিক মারবেন, আর যদি টিকাকরণ করা না হয় তাহলে পরের ঘরটিতে টিক মারবেন। যদি আপনার টিকাকরণ করা হয়ে থাকে তাহলে আপনাকে সেই টিকাকরণের কার্ডের আইডি এখানে আপনাকে দিতে হবে। পরের যে ঘরটিতে দেখুন বলা আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি সরকারি প্রকল্পের আওতায় কোনো এর আগে সুবিধা পেয়েছেন কিনা। এর আগে যদি আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে সেটি ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধান, আপনার যদি পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন যদি না পেয়ে থাকে। এইভাবে পরপর প্রকল্পের নামগুলি লিখতে হবে। সেম একইভাবে যদি আপনার সদস্য 1-এ যার নাম দিয়েছেন তিনি যদি কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক দেবেন। এইভাবে কোন কোন প্রকল্পে উনি পাচ্ছেন সেগুলো এখানে ডিটেলসে লিখতে হবে। এইভাবে প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে যদি কেউ সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাহলে সেটি এখানে উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ যে কলামটি বলা আছে সেটি হলো ঘোষণা ও সম্মতি। আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি এই মর্মে ঘোষণা করছেন যে উপরের সমস্ত তথ্য আপনি জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিকভাবে আপনি প্রদান করেছেন। যদি এটা কোনো কারণে আপনার যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনি যদি সম্মত হন তাহলে সম্মততে টিক মারবেন এবং নিচে এখানে সিগনেচার করবেন।
এখানে দেখুন দ্রষ্টব্য হিসেবে লেখা আছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। সুতরাং এখানে আপনি বুঝতে পাচ্ছেন পরিবারের সদস্য কারা হবে, সেই হিসাবে এই পুরো ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখুন নিচে শেষে লেখা আছে এন্ড অফ দ্য ফর্ম, মানে এখানে ফর্মটি শেষ হয়ে গেল। এর পরের যে পার্টটি আছে এখানে কোনো কিছু আপনি করবেন না, এটি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। আপনারা দেখলেন খুব সহজেই ফর্মটি ফিল আপ করা যায়। সুতরাং যারা মনে করছেন যে ফর্মটি ফিল আপ করা খুবই কঠিন, তারা অবশ্যই শেয়ার করবেন এবং যাতে মানুষ উপকৃত হতে পারে তার জন্য তাদের কাছে পৌঁছে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই সতর্ক সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।